টপিক হবে লিনাক্স নিয়ে কথা বলবো। তো আমি আগেই শুরু করি যে লিনাক্সটা আসলে কেন আমরা আজকের টপিক হিসাবে চুজ করলাম। ডেভঅপস মানে তো সবাই জানে যে সিআইসিডি বা বিভিন্ন টুল, টেরাফর্ম, প্রমিথিউস, গ্রাফানা, আরো আদার্স ফ্যান্সি ফ্যান্সি নাম আছে। তো এই এত ফ্যান্সি নাম থাকতে কেন লিনাক্স? তো লিনাক্সটা হচ্ছে আসলে একটা বইয়ের মতো। এই বইটা থাকলে আমি ধরেন যে বাসায় যদি সিঁড়িও না থাকে, আমি বাসার ছাদে উঠতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো লিনাক্স হচ্ছে পুরোটাই বেসিক। এই বেসিকটা যে জানবে সে হচ্ছে সব ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে পারবে, সব ধরনের প্ল্যাটফর্মের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। এই জন্য আমি পার্সোনালি প্রেফার করি যারা নতুন তাদের জন্য স্পেশালি, যে আপনারা যদি একজন ভালো ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আগে লিনাক্সটা ভালো করে শিখবেন। লিনাক্সটা ভালো করে শিখতে পারলেই দেন হচ্ছে আপনারা এর পরের টপিক গুলো আস্তে আস্তে শিখবেন। আর লিনাক্সে যদি আপনাদের ফাউন্ডেশন মজবুত হয় তাহলে পরের টপিক গুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমাদের এখানে হচ্ছে অনেকেই সিনিয়র লেভেলের ভাইয়ারা আছেন যারা অলরেডি অ্যাডভান্স লেভেলের টপিক নিয়ে কাজ করেন। অনেকেই আছেন যে একেবারে ইউনিভার্সিটি থেকে মাত্র বের হলেন, তাদের আসলে গাইডলাইন দরকার। এজন্য আমি হচ্ছে প্রত্যেকটা টপিক এমন ভাবে ডিসকাস করব যাতে টপিক গুলো শুনলে আপনার কাছে মানে আপনি রিলেট করতে পারেন বেসিক্স এর সাথে। আপনারা অলরেডি যেগুলো নিয়ে কাজ করে আসছেন সেগুলোর সাথে রিলেট করতে পারেন। আমি যদি অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলা শুরু করি, হয়তো দুই একজন ভাই আছেন তারা বুঝবেন, আর বাকি যে ভাইরা আছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। তো এই কনফিউশন গুলো দূর করার জন্য আমি যেটা করব, আমি বেসিক্স থেকে স্টার্ট করব এন্ড দেন স্লোলি আমি হচ্ছে অ্যাডভান্সের দিকে যাব। আচ্ছা, তো আমাদের আসলে এই টপিকসে গোলাম মাওলা ভাই, আপনার যে স্ক্রিনটা শেয়ার দেওয়া ছিল ওটা কাইন্ডলি একটু দিয়ে রাখবেন। প্রয়োজনে পরে আমি আবার শেয়ার শিওর করবো। শিওর ভাই, আমি দিচ্ছি। তো লিনাক্স নিয়ে আসলে প্র্যাকটিক্যালি কোনো ডেমো দেখানোর আগে আমি আগে আসলে লিনাক্স নিয়ে বেশ কিছু কথা বলবো। আমি কেন লিনাক্স চুজ করেছি, কেন প্রেফার করি, আমি কিভাবে লিনাক্স শিখেছি। তো আমি যখন 2011 সালে ফার্স্ট জব করি, ফার্স্ট জব করার সময় আমি একটা কোম্পানিতে ছিলাম আইটি এক্সিকিউটিভ হিসাবে। ওখানে আমি অনেক বছর কাজ করি, আমি আমার ফার্স্ট জব ছিল। ওখানে কাজ করার সময় আমি দেখতাম যে আমাদের সিনিয়র যারা ছিল তারা হচ্ছে একটা কম্পিউটারের মনিটরে একটা ব্ল্যাক স্ক্রিন, এবং ওই ব্ল্যাক স্ক্রিনে তারা কাজ করতেছে। আমার কাছে খুব ফ্যান্সি লাগতো, এবং তারা যখন কাজ করতে খুব মনোযোগ দিয়ে কাজ করতো। মানে আমার কাছে মনে হতো যে আসলে তারা করে কি, মানে লাইক নাসার সাথে কানেক্ট করতেছে নাকি নাকি অন্য ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতেছে। তো আমি সবসময় হচ্ছে সিনিয়রদের পিছনে যায় দাঁড়ায় থাকতাম এবং বোঝার চেষ্টা করতাম যে ওরা কি করে। এবং এই আগ্রহ দেখে হচ্ছে এক সিনিয়র বললো যে আসলে তোমার আজকে থেকে শেখানো শুরু করি। সেখান থেকে আসলে শেখা শুরু। জাস্ট এটা হচ্ছে আমার জাস্ট একটা আগ্রহ ছিল, সেখান থেকে আমি আমার আগ্রহটা প্রকাশ করতে পারছি, দিকে শিখতে পারছি। বাট আপনারা আসলে কেন শিখবেন? ওয়াই নট উইন্ডোজ, ওয়াই লিনাক্স? লিনাক্স চুজ করার মানে একটা ভ্যালিড কোশ্চেন আসতে পারে সবার কাছ থেকে, যে ধরেন পৃথিবীতে অনেক অপারেটিং সিস্টেম আছে, ম্যাক আছে, উইন্ডোজ আছে এবং লিনাক্স আছে, বাট ওয়াই হচ্ছে আমরা লিনাক্স চুজ করি? স্পেশালি ফর প্রোডাকশন পারপাসে। প্রোডাকশন মিনস আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা প্রোডাকশনে রান করবে। প্রোডাকশনে রান করলে আমরা কেন লিনাক্স চুজ করবো, রাইট? প্রথম প্রশ্নের অ্যান্সার সেটা হচ্ছে, আপনি যদি একটা লিনাক্স সার্ভার কনফিগার করেন, সেই লিনাক্স সার্ভার আপনি বছরের পর বছর চালাইতে পারবেন উইদাউট রিবুট দিয়ে। আপনার সার্ভার আপনি বছরের বছর পর বছর রান করাবেন উইদাউট রিবুটে, কোনো অসুবিধাই হবে না, স্মুথলি চলবে। আমি চালাইছি প্রোডাকশনে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো একটা রিজন, বাট ইটস ইটস নট লাইক যে আহ, ভাই বলছে এই জন্য আমার বছরের পর বছর রিবুট না দিয়ে চালাইতে হবে। অনেক কারণে আমার সার্ভার রিবুট দেওয়ার প্রয়োজন হতে পারে। সেটার জন্য অবশ্যই ডিফাইন্ড প্রসিডিউর আছে। লাইক আমার যদি একটা অ্যাপ্লিকেশন রান করে, যে অ্যাপ্লিকেশনের 10 লাখ ইউজার আছে, 10 লাখ ইউজারের অ্যাক্সেস করা একটা অ্যাপ্লিকেশন আমি চাইলেই তো আর রিবুট দিতে পারবো না। সেটা রিবুট দিতে গেলে আমার হচ্ছে তাদেরকে জানাতে হবে এবং একটা মেনটেনেন্স টাইম ডিক্লেয়ার করে তারপর রিবুট দিতে হবে। বাট রিবুট দেওয়ার অনেক কারণ থাকতে পারে, যেমন সিকিউরিটি ইস্যু হলে, ধরেন যে আমার সার্ভারে একটা ভালনারেবিলিটি আসলো, সেই ভালনারেবিলিটি মিটিগেট করার জন্য আমার কোনো একটা প্যাকেজ আপডেট করতে হবে, সেক্ষেত্রে তো আমাকে হচ্ছে রিবুট দিতেই হবে। এই ধরনের কারণ ছাড়া লিনাক্স মেশিন বছরের পর বছর চলবে উইদাউট এনি রিবুট। তাছাড়া আরো কিছু রিজন বলি আপনাদেরকে, লিনাক্স হচ্ছে কম্পারেটিভলি উইন্ডোজ থেকে বা আদার অপারেটিং সিস্টেম থেকে বেশি সিকিউর।
এবং যেহেতু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই, মোস্টলি নাই বলা ঠিক হবে না, প্রোডাকশন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করা হয় না, সিএলআই ইউজ করা হয়, কমান্ড লাইন ইন্টারফেস। এই জন্য কম্পারেটিভলি আদার অপারেটিং সিস্টেম থেকে এটা ফাস্ট। এবং লিনাক্স ওপেন সোর্স, যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছেন কয়েক বছর বা যারা একেবারেই নাই, সবার জন্য বলি, আপনারা হয়তো ওপেন সোর্স শব্দটা শুনতে পারেন। ওপেন সোর্স মিনস হচ্ছে আহ, যার সোর্স কোড অনলাইনে অ্যাভেলেবেল। তো দুইটা জিনিস মার্কেটে আছে, একটা হচ্ছে ওপেন সোর্স আর একটা হচ্ছে ক্লোজড সোর্স। ক্লোজ সোর্স মানে হচ্ছে আমি অ্যাপ্লিকেশন বানাইছি, অ্যাপ্লিকেশনের সোর্স কোড আমি কাউকে দিব না, আমি আমার কাছে রাখবো। আমি হচ্ছে নতুন ফিচার বানাবো, নতুন ফিচার ডিপ্লয় করবো, সবকিছু আমার কাছে, আই এম দ্য সোল ওনার। বাট ওপেন সোর্স ইজ নট লাইক দ্যাট। ওপেন সোর্স হচ্ছে সোর্স কোড, সোর্স কোড অনলাইনে অ্যাভেলেবেল আছে। কেউ যদি সেই লেভেলের ডেভেলপার হয়, তার যদি সেই লেভেলের স্কিল এবং ক্যালিবার থাকে, তাহলে সে হচ্ছে সেটাকে ডেভেলপ করে নিজের মতো করে একটা অপারেটিং সিস্টেম বা একটা সিস্টেম সফটওয়্যার বানায় নিতে পারে। তো দ্যাটস দ্য বিউটি অফ লিনাক্স। ওকে, তো স্লোলি আমরা হচ্ছে আরো ডিপে যাব, প্র্যাকটিক্যালও দেখবো। আপনারা এখানে কেউ আছেন যারা লিনাক্স ইনস্টল করেছেন কখনো? যদি না করে থাকেন, আমি লিনাক্স ইনস্টলেশনটা দেখাতে চাই, বাট যেহেতু আজকে হচ্ছে আমাদের একটা লাইক মাস্টার ক্লাসের মতো, ইনস্টলেশন আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য রাখতে পারি। আমি হচ্ছে আজকে হাই লেভেলের টপিক নিয়ে কথা বলবো। তো আহ, আমাদের লিনাক্স নিয়ে কথা বলতে গেলে আরো কিছু জিনিস চলে আসে, যে লিনাক্স কিভাবে আসলো, কেমনে আসলো। তো লিনাক্স, আসলে লিনাক্স ডেভেলপ করা হচ্ছে লিনাক্স টরভাল্ড নামের একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারের হাত ধরে। সে হচ্ছে শুধু লিনাক্স ক্রিয়েট করে নাই, তৈরি করে নাই, সে হচ্ছে গিটও তৈরি করছে। আপনারা গিট সম্পর্কে নিশ্চয়ই জানেন। গিট হচ্ছে ওয়ান অফ দ্য অ্যামাজিং সফটওয়্যার আই হ্যাভ এভার ইউজ। এবং প্রত্যেকটা ডেভেলপার সেটাই বলবে যে ধরেন আপনি যে কাজগুলো করতেছেন, সেই কাজগুলোর ভার্সন কন্ট্রোল করার জন্য আপনার গিটের দরকার হয়, রাইট? তো গিট যে তৈরি করেছে, লিনাক্সও তৈরি করেছেন, একই অসাম লোক। তো এখন আসেন যে আমরা লিনাক্স সম্পর্কে একটু বেসিক ইন্ট্রোডাকশনে যাই। লিনাক্স হচ্ছে আসলে একটা সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের কাজ কি আমরা জানি। উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশনকে ম্যানেজ করা। একটা অ্যাপ্লিকেশন, একটা অপারেটিং সিস্টেমে আমরা অসংখ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার, আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার রান করাইতে পারি। লিনাক্স হচ্ছে সেই ধরনের একটা সিস্টেম সফটওয়্যার। তো লিনাক্স আসলে আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি? তো লিনাক্সকে আমরা হচ্ছে ডেস্কটপ হিসাবে ইউজ করতে পারি, যেমন হচ্ছে উবুন্টু ইউজ করে ডেভেলপাররা। আবার অনেকে আছে যে আমি লিনাক্সকে সরাসরি প্রোডাকশন সার্ভার হিসাবে কনফিগার করব, এবং সেটা আমার প্রোডাকশন অ্যাপ্লিকেশন হোস্ট করা থাকবে সেখানে। হ্যাঁ, অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসাবে আপনার রোল এটা হবে যে আপনি একটা লিনাক্স সার্ভার কনফিগার করলেন এবং সেই লিনাক্স সার্ভারটা প্রোডাকশনে রান করবে। এবং ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসাবে আপনার দায়িত্ব হবে সেই সার্ভারের সব মেনটেন করা, সিকিউরিটি মেনটেন করা, সার্ভারের যদি কোনো প্যাকেজ আপডেট করার প্রয়োজন হয় সেটাকে মেনটেন করা, এবং আদার্স ইনিশিয়াল পার্ট লাইক নেটওয়ার্কিং অ্যান্ড এভরিথিং আপনাকে মেনটেন করতে হবে। তো আসলে কথা না বাড়ায় আমি স্লোলি আস্তে আস্তে আহ, চলে যাই প্র্যাকটিক্যালের দিকে। প্র্যাকটিক্যালে গেলে অনেক কথা হবে। আপনারা যারা যারা কোশ্চেন করতে চান, কোশ্চেন গুলো কাইন্ডলি ছোট করে নোট করে রাখবেন, ক্লাস শেষে আমি টাইম দিব। তো আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার এই মেশিনে, পিসিতে আমার ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন ইনস্টল করা আছে, যেখানে আমি একটা ছোট্ট লিনাক্স মেশিন ইনস্টল করে রাখছি। যে লিনাক্স মেশিনটা মূলত একটা রকি লিনাক্স। রকি লিনাক্স কি, কেন, আমি স্লোলি কথা বলবো এগুলো নিয়ে, বাট আমি মেশিনটা স্টার্ট করছি এবং মেশিনে অ্যাক্সেস করে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাবো। তো দেখেন, লিনাক্স যখন রান হয়, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার মানে ছোটবেলার কথা, যখন আমি কেরিয়ার শুরু করি, যখন সার্ভার স্টার্ট হতো এরকম অনেক কিছু যাওয়া আসা করতো এবং এরকম লেখা হতো ওকে টোকে, দেখে খুব ফ্যান্সি মনে হতো, লাইক হলিউডের মুভিতে যেরকম দেখা যায় যে কোনো কিছু হ্যাক করছে। আসলে ফ্যান্সি কিছুই না, সবকিছুই লজিক্যাল। তো হ্যাঁ, আমার সার্ভার এখন রেডি হয়ে গেছে এবং সার্ভারে লগ ইন করতে বলতেছে। আমরা সরাসরি এইখান থেকে লগ ইন করবো না, আমি একটা টুল ইউজ করবো। সেই টুলটার নাম হচ্ছে গিট ব্যাশ টুল। আপনারা যদি না দেখতে পারেন আমাকে কাইন্ডলি বলবেন, ঠিক আছে? তো আমি গিট ব্যাশ টুলটা ওপেন করতেছি, গিট ব্যাশে যাচ্ছি, গিট ব্যাশে যায় এক্সারসাইজ করবো।
আচ্ছা, নাইস। আমি একটা লিনাক্স সিস্টেমে এখন লগ ইন করে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি জি, দেখতে পাচ্ছি। অলরাইট, কুল। দেখেন, আমি একটা লিনাক্স মেশিনে আছি এবং এই লিনাক্স মেশিনে আমি আপনাদেরকে এখন ডিটেলস বোঝাবো যে লিনাক্স মেশিনে আমি কোথায় আছি, কেন আছি। যারা লিনাক্স সম্পর্কে জানেন তারা অলরেডি বুঝে যাবেন যে আমি কোথায় আছি, বাট যারা জানেন না তাদের বলছি যে আমি এখন সার্ভারে লগ ইন করার পরে একটা প্লেসে আছি এবং সেই প্লেসে কোথায় আছি সেটা বোঝার জন্য আমাকে একটা কমান্ড চালাতে হবে, সেটা হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডি মিন হচ্ছে প্রিন্ট প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। দ্যাট মিনস আমি এখন বর্তমানে কোথায় অবস্থান করছি সেটা লোকেশনটাও দেখাবে। আমি স্ল্যাশ রুটে আছি। স্ল্যাশ রুটটা আসলে কি, কেন, এগুলো নিয়ে আমি স্লোলি কথা বলবো। বাট ইনিশিয়ালি স্টার্ট করার জন্য আমি একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে। তো আমার কমিটমেন্ট অনুযায়ী আমার কথা ছিল আপনাদেরকে আমি প্রথমে বলবো যে লিনাক্সের শেল সম্পর্কে। শেল আসলে কি? আহ দেখেন, আমরা যারা ইঞ্জিনিয়ার আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস লজিক্যালি চিন্তা করি, ঠিক আছে? লজিক্যালি চিন্তা করি এইভাবে যে লিনাক্সের ক্ষেত্রে বা অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা আসলে কি অ্যাচিভ করতে পারি, বা অপারেটিং সিস্টেম ইউজ করে আমরা আমাদের প্রবলেমটা সলভ করবো বা পারপাস সার্ভ করবো, রাইট? এখন পারপাসটা সার্ভ আসলে কে করে? হার্ডওয়্যার করে। হার্ডওয়্যার বলতে কি কি আছে? একটা কম্পিউটারে প্রসেসর, সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে কোর কম্পোনেন্টস। মাদারবোর্ড আছে, কোর কম্পোনেন্ট। এখন আমি কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিলাম, সেই ইনস্ট্রাকশন কম্পিউটারের কাছে কিভাবে গেল সেটা আসলে অ্যাজ এ নর্মাল ইউজার যারা, তাদের না বুঝলেও হবে, বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের বুঝতে হবে। আমাদের লিনাক্স মেশিন হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করে শেলের থ্রু দিয়ে। শেল। তো লিনাক্সের যেই আপনারা আমার এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা মূলত হচ্ছে একটা শেল। এই সেটা হচ্ছে একটা ইন্টারপ্রেটার, যে ইন্টারপ্রেটার হচ্ছে প্রত্যেকটা কমান্ডকে ইন্টারপ্রেট করে কার্নেলের ইউজার স্পেস থেকে, মানে আমি বর্তমানে যে স্পেসে আছি সেই স্পেস থেকে ইউজার স্পেস থেকে কার্নেল স্পেসে নিয়ে যাবে এবং আলটিমেটলি এটা কার্নেল মানে অপারেটিং সিস্টেমের মূল যেই জিনিসটা। একটা অপারেটিং সিস্টেম আপনার ইউনিভার্সিটিতে অপারেটিং সিস্টেম নিয়ে যখন পড়াশোনা করেছেন, কার্নেল সম্পর্কে শুনেছেন। অপারেটিং সিস্টেমের মূল জিনিসটাই হচ্ছে কার্নেল, যেটা একটা অপারেটিং সিস্টেমকে রান করায় বা অপারেটিং সিস্টেমের মূল প্রোগ্রাম গুলো যেখানে থাকে। তো কার্নেলের কাছে হচ্ছে কমান্ড গুলো নিয়ে যায় এবং ওইখান থেকে হচ্ছে আমাদের জন্য আউটপুট আসে। তো এই শেল থেকেই হচ্ছে আমাদের সব ধরনের খেলা শুরু। আমি দেখাবো যে লিনাক্সে কি কি শেল আছে এবং কোন ধরনের শেল আছে। দেখেন, আমি যখন একটা ফাইল ওপেন করলাম, সে ওপেন করে আমি দেখছি যে আমার এই সিস্টেমে অনেক ধরনের শেল আছে, বা মানে লাইক শেল একটাই আছে বাট তার বিভিন্ন লোকেশন আছে। যেমন এসএইচ শেল, ব্যাশ শেল, ইউজার বিন এসএইচ শেল। তো লিনাক্সে আসলে কয়েক ধরনের শেল আছে, যেমন হচ্ছে আপনার বর্ন শেল, ই শেল, বর্ন শেল, বর্ন এগেইন শেল। এই বর্ন এগেইন শেলকে আবার ছোট করে বলা হচ্ছে ব্যাশ। এই কথাটা আপনারা ভবিষ্যতে অনেকবার বেশি শুনবেন, ব্যাশ। তো এই ব্যাশ শেলটাই হচ্ছে আমরা মূলত ইউজ করি লিনাক্সের ক্ষেত্রে। এবং এই ব্যাশের অনেক সুবিধা আছে যেটা আমরা স্লোলি জানতে পারবো। তো দেখেন, আমাদের যে শেলটা আছে এই শেলে হচ্ছে আমরা সব ধরনের কমান্ড রান করাতে পারি এবং সব ধরনের কমান্ড রান করার পরে আমরা হচ্ছে আমাদের ডিজায়ার্ড আউটপুট গুলো পাই। ওকে, কুল। এখন আমরা দেখব যে আসলে আমাদের এই সিস্টেমের কারেন্ট শেলটা আসলে কি। তো দেখেন, আমি যেটা বলেছিলাম যে আমার সিস্টেমের শেলটা ব্যাশ। তো বিন ব্যাশ, দ্যাট মিনস আমার এই শেলটার আমার এই ব্যাশ যেটা, বা ব্যাশের লোকেশনটা হচ্ছে bin/bin/bash। ওকে, অলরাইট, খুব। আমি এখন আমার লিনাক্স মেশিনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, বাট আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইউজার অ্যাট মাই সার্ভার, এবং তারপর একটা চিহ্ন আছে টিল্ডা, এবং তারপরে আসছে একটা হ্যাশ। এগুলো আসলে এগুলো আসলে কি দরকার? এগুলো আসলে থাকলে কি সুবিধা হইতো এবং না থাকলে কি সুবিধা হইতো? এগুলো সব রেলেভেন্ট এবং ভ্যালিড করছেন, রাইট? তো লিনাক্সে আপনি যখন লগ ইন করেন বাই ডিফল্ট, তখন অ্যাজ এ নর্মাল ইউজার আপনার লোকেশন হয় হচ্ছে আপনার হোম ডিরেক্টরির ভিতরে। মানে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, আমার গ্রামের বাড়ি হচ্ছে যশোর। আমি যখন বিদেশ থেকে আসি, বিদেশ থেকে আসার পরে প্লেন থেকে বাই ডিফল্ট ঢাকাতেই নামি। বাট
আমাদের দেশের প্রবলেম হচ্ছে ঢাকাতেই মেন এয়ারপোর্ট, বাট পৃথিবীর সব দেশে সব জায়গায় ওরকম না। কি হয় যে প্রত্যেকটা মানুষের জেলা শহরে যার যার নিজের নিজের এয়ারপোর্ট আছে। তো আমার জন্য আমার হোম ডিরেক্টরি হচ্ছে আমার যশোর, এবং আমি যখন বিদেশ থেকে নামবো তখন সরাসরি আমি যশোরে চলে যাব। রাইট। ঠিক একটা লিনাক্স সিস্টেমে যখন অনেক ইউজাররা থাকে, প্রত্যেকটা ইউজার লগ ইন করলে সেই ইউজারের ডিফল্ট পাথটা হচ্ছে সেই ইউজারের হোম ডিরেক্টরি। তো আসেন আমরা আসলে দেখি, এক্সাম্পল দেখি যে এই সিস্টেমে কোন কোন ইউজার আছে। আমরা একটা ইউজার ক্রিয়েট করতে পারি, ইউজার অ্যাড অনিক। আমি এখন অনেক কমান্ড চালাবো, সবগুলো কমান্ড আপনারা বুঝতে পারবেন না। এই কমান্ড গুলো আমি ট্রাই করবো ব্যাখ্যা করার জন্য, যদি আজকের ক্লাসে ফিনিশ না করতে পারি নেক্সট ক্লাসে আপনারা এটা নিয়ে কোশ্চেন করবেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝাই দেওয়ার চেষ্টা করবো। বাট আমি ট্রাই করতেছি যে আমি এক্সপেক্ট করি না যে আপনারা আজকেই সব বুঝে যাবেন, বাট আমি চাচ্ছি যে সবকিছু ইন্টারাক্টিভ থাকে। ওকে, আমি একটা কমান্ড ইউজ করলাম এবং কমান্ড ইউজ করার পরে আচ্ছা, আপনারা কাইন্ডলি হচ্ছে এই আউটপুট গুলো এখন ইগনোর করবেন, আমি পরে এগুলো নিয়ে ডিসক্রাইব করবো। বাট দেখেন একটা ইউজার ক্রিয়েট হয়েছে, আমি যখন একটা ইউজার ক্রিয়েট করলাম ইউজার অ্যাড অনেক দিয়ে, এবং তারপর একটা কমান্ড চালালাম আইডি অনেক। আইডি অনেক দেওয়ার পরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ অনেক ইউজার ক্রিয়েট হয়েছে। এখন আমি হচ্ছে অনেক ইউজারে লগ ইন করবো। এখান থেকে আমি বের হয়ে যাই, এবং এখান থেকে বের হয়ে দেখেন আমি এখন কোন ইউজার দিয়ে সিস্টেমে লগ ইন করা আছে সেটা দেখা কমানো হচ্ছে লিনাক্সে হু এম আই, আমি কে। আমি হচ্ছি অনিক ইউজার, এবং আমি দেখবো যে অনিক এখন কোথায় আছে, পিডাব্লিউডি। অনিকের বাড়ি কোথায়? অনিকের বাড়ি হচ্ছে স্ল্যাশ হোমের ভিতরে স্ল্যাশ অনিক। তো অনিকের ডিফল্ট লোকেশন অনিক ইউজার হিসাবে লগ ইন করার পরে হোম অনিকে আছে। তো প্রত্যেকটা ইউজার, ইউজার এ বি, ইউজার অ্যালেক্স, বব, হোয়াট এভার ইউজার উই ক্রিয়েট ইন দ্য মেশিন, বাই ডিফল্ট ইট গোস আন্ডার দ্য হোম ডিরেক্টরি, এবং প্রত্যেকটা হোম ডিরেক্টরিতে ইউজারের নামের ঠিক ইউজারের যে নাম ওই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন আসেন আমরা যে ইউজার ক্রিয়েট করলাম এবং ইউজার আমরা ক্রিয়েট করে ইউজার একটা হোম ডিরেক্টরি পাইলাম, এই হোম ডিরেক্টরিতে অনেক নামের ইউজারটা তৈরি হওয়ার কারণটা আসলে কি? কারণ হচ্ছে এই অনেক ইউজারের হোম ডিরেক্টরিতে আমি চাইলে যে কোনো সেন্সিটিভ ইনফরমেশন স্টোর করতে পারি। সেন্সিটিভের সেন্সিটিভের আমি সেন্সিটিভ ওয়ার্ডটা এখানে ইউজ করেছি। সেন্সিটিভের অনেক ধরনের মানে হতে পারে, এখানে আপনারা সেন্সিটিভ হিসেবে ধরে নেবেন নর্মাল কোনো ফাইল বা ফোল্ডার যেটা আপনার পার্সোনাল। এটা এমন কোনো সেন্সিটিভ না যেটা হ্যাক হয়ে গেলে আপনার সিস্টেম হ্যাক হয়ে যাবে, নট লাইক দ্যাট, সেটা ডিফারেন্ট কনভারসেশন। বাট আপনি অনেক বা আপনার ইউজারে যে কোনো সেন্সিটিভ ফাইল স্টোর করতে পারবেন, এই জন্য বাই ডিফল্ট ওখানে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়ে যায়। এখন আসেন আমরা আরেকটা ফাইল দিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনেক ইটিসি পাসওয়ার্ড। আমরা লিনাক্সে যখন হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করি তখন সেই ইউজারের বেসিক কিছু ইনফরমেশনের এন্ট্রি হয় সিস্টেমে, এবং সেই এন্ট্রি গুলো হয় মূলত ইটিসি পাস ডাব্লিউডি এই ফাইলে। ইটিসি পাস ডাব্লিউডি কে আমি কেন ফাইল বলবো? আচ্ছা এখানে সেটা হচ্ছে একটা ডিফারেন্ট কনভারসেশন, এলএস ইটিসি পাস ডাব্লিউডি। কিভাবে বুঝবো যে এটা একটা ফাইল, রাইট? দেখেন আমি ক্যাট একটা কমান্ড ইউজ করছি, এবং ক্যাট কমান্ড ইউজ করে আমি হচ্ছে এটাকে ওপেন করতে পারতেছি।
এবং এখানে আমি বিভিন্ন ধরনের এন্ট্রি পাচ্ছি। দ্যাট মিনস একটা ফাইল, এবং এই ফাইলে অনেক ধরনের ইনফরমেশন লেখা আছে, যেটা সিস্টেম জেনারেটেড ফাইল, কোনো ইউজার ক্রিয়েট করেনি। ফাইলের নিচের দিকে এই এন্ট্রি হচ্ছে অনেক ইউজারের ইনফরমেশন আছে, এবং অনেকের ইউজার আইডি আছে, এবং অনেকের গ্রুপ আইডিও আছে। সো বাই ডিফল্ট যখন একটা ইউজার ক্রিয়েট হয়, লিনাক্স সিস্টেম তাকে একটা ইউজার আইডি প্রোভাইড করে, এবং ইউজার আইডির সাথে সাথে একটা গ্রুপ আইডিও প্রোভাইড করে, এবং সেই ইউজারের হোম ডিরেক্টরি কোথায় সেটা বলে দেয়, এবং ইউজার কোন শেল নিয়ে কাজ করবে। দেখেন, আমি প্রথমেই হচ্ছে লিনাক্সের শেলের কথা বলছি। সেই শেলটা এখানে অ্যাসাইন করে দিয়েছে, এবং সেই শেল নিয়ে আমরা কাজ করবো। এখানে আমার ইউজারকে সেই শেলটা অ্যাসাইন করে দিয়েছে, যার কারণে হচ্ছে আমরা এখন এখানে ইন্টারেক্টিভলি কাজ করতে পারতেছি এবং কমান্ড রান করতে পারতেছি। তো আসেন এবার আমরা কিছু বেসিক কমান্ড দেখবো লিনাক্সে, যেমন হচ্ছে এলএস। এলএস হচ্ছে একটা লিনাক্সের কমান্ড, যে কমান্ড ইউজ করে আমরা বর্তমানে কি আছে, বর্তমানে আমি যে লোকেশনে আছি সেই লোকেশনে ফাইল অথবা ফোল্ডার বা হোয়াট এভার সেটাকে আমরা লিস্ট করতে পারতেছি। ঠিক আছে, তো এলএস এর মানে হচ্ছে এলএস মাইনাস এল এ, লং লিস্ট, এবং এ দিয়ে হচ্ছে আমি হিডেন ফাইলও করতে পারতেছি। তো দেখেন, আমি এই এলএস কমান্ড চালানোর পরে যে আউটপুটটা পাইছি এখানে, বা এলএস মাইনাস এলএস এল এ চালানোর পরে যে আউটপুটটা পাইতেছি, এই আউটপুটটাকে লিনাক্সে বলা হয় স্ট্যান্ডার্ড আউটপুট, অথবা এসটিডি ইন, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এসটিডি আউট, স্ট্যান্ডার্ড আউটপুট। তো লিনাক্সে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, আরেকটা জিনিস আছে স্ট্যান্ডার্ড আউটপুট, আরেকটা আছে স্ট্যান্ডার্ড এরর। এই স্ট্যান্ডার্ড ইনপুট, আউটপুট এবং এররকে সিম্বলিক্যালিও রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের আপনাদেরকে স্ট্যান্ডার্ড ইনপুটের জন্য আমার একটা নিউমেরিক্যাল নাম্বার আছে, সেটা হচ্ছে 0, এবং স্ট্যান্ডার্ড আউটপুটের জন্য নিউমেরিক্যাল নাম্বার হচ্ছে 1, এবং স্ট্যান্ডার্ড এররের জন্য নিউমেরিক্যাল নাম্বার হচ্ছে 2। আমি যদি চাই যে না, নিউমেরিক্যাল ইউজ করব না, এটার জন্য সিম্বল ইউজ করব, এবং সেটার জন্য সিম্বল আছে, এটা হচ্ছে যে অ্যারো। অ্যারো ইউজ করে আমি বুঝাইতে পারি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। এরপরে হচ্ছে আমার আরেকটা গ্রেটার দেন অ্যারো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট, এবং আরো একটা আছে স্ট্যান্ডার্ড এররের জন্য, সেটা হচ্ছে গ্রেটার দেন অ্যারো। এটা দিয়ে আমি স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড এরর বুঝাইতে পারি। তো এই জিনিসগুলো আমি আসলে স্টোরি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো, এগুলো আসলে কেন প্রয়োজন। লিনাক্সে যখন আপনি কাজ করবেন, আমি লিনাক্স কনসোলে লগ ইন করার পরে অনেকগুলো কমান্ড চালাইছি। ম্যাক্সিমাম যারা ইউজার আছেন তারা মনে করতে পারতেছেন না কি কি কমান্ড গুলো চালাইছি। But আমরা যখন একজন ডেভঅপস ইঞ্জিনিয়ারের সাথে কাজ করা শুরু করব, আমাদের মূল গোল হবে এই পুরো প্রসেস গুলোকে অটোমেট করা। কিভাবে অটোমেট করতে পারি, আমরা স্ক্রিপ্ট লিখবো, এবং স্ক্রিপ্ট লিখতে গেলে আমাদের বেসিক স্ক্রিপ্টিং এর নলেজ থাকতেই হবে। পাশাপাশি লিনাক্সের ছোট ছোট অনেক টুল আছে, যে টুল গুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক একটু আগে আমরা যেরকম দেখলাম যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এবং এই টুল গুলো, এই কমান্ড গুলো হচ্ছে আমাদের লাইফ সেভার হবে, যেগুলো ইউজ করে আমরা অনেক বড় স্ক্রিপ্ট লিখবো, এবং স্ক্রিপ্ট লিখে আমরা হচ্ছে আমাদের ডে টু ডে অপারেশন গুলাকে অটোমেট করতে থাকবো। নেক্সট টপিক যাব আমি। কথা বলি লিনাক্সের ইউজার। লিনাক্সের আমরা কথা বলতে গেলে, দেখেন আমাদের যে বর্তমানে যে সিস্টেম আছে, সেই লজিকে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি কে, হু এম আই, এই কমান্ড দিয়ে, রাইট, হু এম আই। আমি বুঝলাম হ্যাঁ, আমি অনেক user হিসাবে সিস্টেমে লগ ইন করে আসছি। এখানে আসলে এটা তো আমার বুঝতে হবে। এখন এটা বুঝতে গেলে আমি একটা কমান্ড চালাইতে পারি, সেটা হচ্ছে হোস্ট নেম। ওকে, তার মানে এই হোস্ট, এই মাই সার্ভারটা হচ্ছে আমার হোস্ট নেম, রাইট। তাহলে অনিক অ্যাট মাই সার্ভার, এর মানে হচ্ছে আমি মাই সার্ভার নামের একটা সার্ভারে লগ ইন করে আছি অনেক ইউজার দিয়ে, এবং আমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, ডলার চিহ্ন, রাইট। এই ডলার চিহ্নর মানে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইউজার। স্ট্যান্ডার্ড ইউজার উইন্ডোজ ইউজ করি না, স্ট্যান্ডার্ড ইউজার, সুপার ইউজার বা অ্যাডমিন ইউজার,
তো যেই ইউজারে আমরা লগ ইন করা থাকবো সেই ইউজারে যদি আমরা দেখতে পাই যে সেটা এভাবে ডলার সিম্বল দেওয়া আছে, তাহলে সেই ইউজারটা হবে স্ট্যান্ডার্ড ইউজার। দ্যাট মিনস ইউজার দিয়ে আমরা বেসিক কাজগুলো করতে পারবো, কিন্তু অ্যাডভান্স লেভেলের অপারেশন গুলো করতে পারবো না। অ্যাডভান্স লেভেল অপারেশন গুলো করতে গেলেও কিছু প্রসেস আছে, সুডো বলে একটা ব্যাপার আছে। ইন কেস আজকের ক্লাসেই নিয়ে কথাবার্তা বলা মোটেই বুদ্ধিমানের মতো কাজ হবে না। আমি আপনাদেরকে বেসিক বোঝাবো, তারপরে ওখানে যাবো। তো আমরা এই লাইনটা থেকে কি বুঝতে পারছি যে অনেক ইউজার লগ ইন করে আছে মাই সার্ভারে অ্যাজ এ স্ট্যান্ডার্ড ইউজার হিসাবে। খুব এখন আসেন, আমি চাই যে আমার এই সার্ভারটা মাই সার্ভার নাম দেওয়া কেমন একটা অকওয়ার্ড নাম। আমি সকালবেলায় চাইলে আসলে change করতে পারতাম, করিনি আপনাদেরকে দেখাবো বলে যে না, আমি এই সার্ভারের নামটা মাই সার্ভার রাখবো না। আমি এই সার্ভারের নাম দিব প্রোডাকশন ওয়েব সার্ভার 1, কারণ আমার এই সার্ভারে প্রোডাকশন ওয়েব সার্ভার রান করবে। তো তাহলে আমরা এই নামটা কিভাবে চেঞ্জ করতে পারি? ওকে, লেটস ডু দ্যাট। এই নামটা চেঞ্জ করার জন্য লিনাক্সের কমান্ড হচ্ছে হোস্ট নেম ctl set হোস্ট নেম prod ওয়েব সার্ভার -01। আচ্ছা, তো দেখেন একটা আউটপুট পাইছি বা একটা এরর পাইছি। সেখানে আমাকে বলতেছে অথেন্টিকেশন ফর blah 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 host name. Authentication is required, say the statically configured local host name as well as primitive name. Authentication as আমি আগেই বলছিলাম যে আমার যে ইউজার নেমটা আছে বা যে ইউজারটা আছে সে একটা স্ট্যান্ডার্ড ইউজার। সেই ইউজার বেসিক অপারেশন রান করতে পারবে, বাট এমন কোনো অপারেশন রান করতে পারবে না সেই অপারেশন রান করতে গেলে একজন অ্যাডমিন হওয়ার প্রয়োজনীয়তা পড়ে। যার কারণে আমি হোস্ট নেমটা চেঞ্জ করতে গেছি, আমাকে বলতে যে তুমি হোস্ট নেম চেঞ্জ করতে গেলে তোমাদের রুটের পাসওয়ার্ড দিতে। রুট কি সেটা আমি বোঝাবো আপনাদেরকে একটু পরে। তো আসেন আমরা হচ্ছে রুটের পাসওয়ার্ডটা যেহেতু আমি জানি, এখানে আমি রুটের পাসওয়ার্ডটা দিচ্ছি। রুটের পাসওয়ার্ড দেওয়ার পরে কি হইলো? কিছুই হইলো না, খালি দেখলাম অথেন্টিকেশন কমপ্লিট। হোয়াট হোস্ট নেম, আমার হোস্ট নেম দিলাম এবং দেখেন হোস্ট নেম দেওয়ার পরে আমাকে বলতেছে আমার হোস্ট নেম হচ্ছে এখন প্রড ওয়েব সার্ভার 01। তার মানে আমার হোস্টের নেম চেঞ্জ হয়ে গেছে। তো হোস্টের নেমটা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে দেখ গোলাম ভাই, আপনি একটু কাইন্ডলি অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করতেছি। থ্যাংক ইউ। আমি সরি। ওকে, সো ডিসকাশন। এখানে আমি অনেক ইউজার দিয়ে মাই সার্ভারে লগ ইন করে আসি, চেঞ্জ করলাম, কিন্তু দেখতে পাচ্ছি না। আসলে কি করা যেতে পারে? লিনাক্সের নিয়ম চেঞ্জ করার পরে আমাকে একবার লগ আউট করতে হবে। লগ আউট করে যখন আমরা আবার লগ ইন করি, যেহেতু আমার ইউজার নেম হচ্ছে অনিক, হ্যাঁ আমি অনেক ইউজার লগ ইন করেছি। অনেক ইউজার দিয়ে লগ ইন করে আমি দেখি অনেক অ্যাড প্রড ওয়েব সার্ভার 01 এবং স্ট্যান্ডার্ড ইউজার। এগেইন, what is your directory, current working directory? Yes, সব অনেক। এখন আমি অনেক ইউজারের দিকে লগ ইন করে আছি এবং আমার হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে সিস্টেমে, এবং এটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন কি শিখলাম? আমরা একটা লিনাক্স সিস্টেমে অন্তত আজকে যারা ক্লাস করতেছি, একটা লিনাক্স সিস্টেমে ঢুকে আমরা চিনতে পারবো যে সিস্টেমে কোন ইউজার লগ ইন করা আছে, সেই ইউজারের আসলে কতটুকু পারমিশন আছে, এবং সেই যে সার্ভারটা আছে সেই সার্ভারের হোস্ট নেমটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এতটুকু পর্যন্ত তো আমরা পারবো, রাইট? জি। অলরাইট, কুল, দ্যাটস এ অ্যাচিভমেন্ট। নাও এখন আসেন লিনাক্সে, আমরা একটা লিনাক্স সিস্টেমে ঢুকলাম। লিনাক্স সিস্টেমে ঢোকার পর আমরা কিছু কাজ করবো। আমরা উইন্ডোজে কি করি, একটা উইন্ডোজে অন্তত একটা উইন্ডোজ নতুন কম্পিউটার যদি আমরা কিনি, একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করে কিছু গান রাখি একটা ভিএলসি প্লেয়ার ইনস্টল করে সেটাতে কিছু গান চালাই, তাই না? অন্তত এই কাজটা তো করি। তো লিনাক্সে হয়তো আমরা সরাসরি কমান্ড লাইন ইন্টারফেসে গান চালাইতে পারবো না, বাট আমরা তো আমার প্রয়োজন মতো ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করতে পারি। তো সেটা কিভাবে করে? লিনাক্সে ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড হচ্ছে mkdir বা ডিরেক্টরি। তো আমি mkdir দিয়ে এশিয়া নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, এবং এরপরে যেখানে আছি সেই একই লোকেশনে এলএস কমান্ড চালাই, দেখলাম হ্যাঁ এশিয়া নামের একটা ডিরেক্টরি অথবা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। লিনাক্সের যেটাকে আমরা ডিরেক্টরি বলছি
উইন্ডোজে আমরা সেটাকে আবার ফোল্ডার বলি, একই জিনিস, সেম থিং। ওকে, এখন আমরা এশিয়া নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমি আরো 5টা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, বা ধরেন যে এখন আমি আরো 3টা করবো। এবং 3টা কি আলাদা আলাদা এভাবে নাম দিয়ে করবো? ডাজ ইট রিয়েলি মেক এনি সেন্স? নো। তো আমরা কি করব, আমরা হচ্ছে এক এক কমান্ড ইউজ করে 4টা ফোল্ডার ক্রিয়েট করবো। এশিয়া, ইউরোপ, এশিয়া করা ডান, এশিয়া আর ইউজ করবো না, ইউরোপ, এরপর হচ্ছে আমেরিকা, এরপর ধরেন যে করলাম আফ্রিকা। আমাদের 4টা ফোল্ডার ক্রিয়েট করা শেষ, রাইট? 4টা ফোল্ডারের ভিতরে এখন আমরা হচ্ছে এশিয়ায় ঢুকলাম। এবং এশিয়াতে এই 4টা ফোল্ডারের ভিতরে এশিয়াতে ঢোকার জন্য আমাদের কি কমান্ড ইউজ করতে হবে? সিডি এশিয়া, সিডি ডিরেক্টরি, CHANG, change directory. This is the elaboration of the command cd, change directory. Change directory করার পরে pwd দিই, কোথায় আছি? স্ল্যাশ হোম অনিক ইউজারের ভিতরে এশিয়া নামের যে ডিরেক্টরি আছে, তো হোম ডিরেক্টরির ভিতরে যে অনিক নামের যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছিল বাই ডিফল্ট, সেটার ভিতরে এশিয়া নামের আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। আমরা এখন সেখানে অবস্থান করতেছি। এখানে আমরা আরো কিছু কাজ করব। এখানে আমরা কি করব? এইখানে আসেন, আমরা আরো ফোল্ডার ক্রিয়েট করি। mkdir ইন্ডিয়া, mkdir বাংলাদেশ, mkdir পাকিস্তান, বুঝলাম, mkcd বাংলাদেশ, mkdir ঢাকা, বুঝলাম, EWD। আচ্ছা দেখেন, আমি আস্তে আস্তে অনেক দূর চলে আসছি, ঢাকা পর্যন্ত আসছি, সিটি করে ঢাকাতেও যাই। তো আমার এখন বর্তমানে লোকেশন কোথায়? স্ল্যাশ হোমের ভিতরে অনেক নামের ফোল্ডার, সে অনেকের ভিতরে এশিয়া, এশিয়ার ভিতরে বাংলাদেশ, বাংলাদেশের ঢাকা, এই ঢাকায় আমি অবস্থান করছি। এখন দেখেন, এই যে শুরু থেকে স্ল্যাশ হোম থেকে শুরু করে আমি ঢাকা পর্যন্ত আছি, এই পুরা লোকেশনটাকে লিনাক্স ভাষায় বলা হয় অ্যাবসোলুট পাথ। অ্যাবসোলুট পাথ, দ্যাট মিন্স আমি পুরো পাথটা এখানে বলে দিছি, ঠিক আছে? অ্যাবসোলুট পাথ। আমি যদি ঢাকাতে আসতে চাইতাম, এবং ঢাকাতে আসতে চাই, আমি যদি 2 স্টেপ ব্যাকে যাই, এই এশিয়া থেকে, অথবা ধরেন আমি প্রথমে হচ্ছে ইউরোপে গেলাম। আমার ক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম হতো যে আমি ঢাকায় আসবো, বাট ঢাকায় আসার ক্ষেত্রে আমার প্রথমে এশিয়ায় যাইতে হবে, এবং এশিয়ায় যাই আমাকে ইন্ডিয়া যায়, তারপর ঢাকায় আসতে হবে। তার মানে ইন্ডিয়ার উপরে আমার একটা ডিপেন্ডেন্সি আছে, দ্যাট উড রিলেটিভ পাথ, সেটাকে বলা হয় রিলেটিভ পাথ। বাট যেহেতু আমাদের এরকম কোনো ডিপেন্ডেন্সি নাই, আমি হোম ডিরেক্টরি থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আসতে পারছি, সেটার জন্য আমার এই পাথটাকে বলা হচ্ছে অ্যাবসোলুট পাথ। আমি অ্যাবসোলুট পাথে আবারও যাব, এবং অ্যাবসোলুট পাথে যেয়ে সেখানে একটা ফাইল ক্রিয়েট করবো। ইয়াই মতিঝিল। আচ্ছা, কি বললাম আসলে? কিছুই তো বললাম না, বা কিছুই তো বুঝাইলাম না, তাই? দেখেন, আমরা এতক্ষণ যে কাজটা করছি সেটা হচ্ছে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করছি, শুধু কমান্ড লাইনের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে কমান্ডের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করে অনেক থেকে এশিয়া, এশিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ঢাকা পর্যন্ত আসছি, এবং বর্তমানে আমরা ঢাকায় অবস্থান করছি। এখন ঢাকায় অবস্থান করে আমরা চিন্তা করছি যে ওয়েল, ইটস এনাফ, নাও ইটস টাইম টু ডু সামথিং এলস। আমরা এখন কি করব? আমরা হচ্ছে মতিঝিল নামের একটা ফাইল ক্রিয়েট করব। যে ফাইল ক্রিয়েট করে আমরা ফাইলে কিছু লেখা করব, আঁকাঝুঁকি করব, এবং সেই ফাইলটা লিনাক্স সিস্টেমে সেভ করব, ঠিক আছে? তো সেটা আসলে কিভাবে করে লিনাক্সে? ধরেন যে আমি লিনাক্সে কোনো ফাইল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে আসলে টাচ, টাচ, TOUCH, টাচ। টাচ দিয়ে আমি যেটা টাইপ করছিলাম মতিঝিল, এই মতিঝিলের সামনে যদি আমি টাচ অ্যাড করে দিই, তাইলে হচ্ছে আমার ফাইল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আমি এই টাচে গেলাম, মতিঝিল, সরি, টাচ দিয়ে মতিঝিল নামের ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি এই ফাইলটাকে ওপেন করব। ওপেন করার জন্য আমার আসলে একটা এডিটর লাগবে। উইন্ডোজে আমরা অনেক ধরনের এডিটর আছে, যে এডিটর ইউজ করে
বিভিন্ন ফাইল পড়ি, অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে ওয়ার্ড ফাইলগুলো আমরা ওপেন করতে পারি। বাট লিনাক্সে কমন কিছু এডিটর আছে বা টুল আছে যে টুল ইউজ করে আমি ফাইলকে ওপেন করতে পারি। যেমন হচ্ছে একটা টুলের নাম হচ্ছে আপনার জিআই টুল। এটা হচ্ছে ওয়াইডলি ইউজ এবং মোস্ট পপুলার টুল, যে টুল মূলত ডেভঅপস বা সিস্টেম অ্যাডমিনরা ইউজ করে। তো ভিআই দিয়ে ফাইলের নাম দিলাম এবং ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পর একটা জায়গায় আসলাম, যে জায়গায় আসার পরে আমি আসলে কিছুই বুঝতেছি না যে এখানে আসলে কি হচ্ছে। ঠিক আছে, রাইট? হতাশ হওয়ার কিছু নাই এখানে। এখান থেকে হচ্ছে ইন্টারেস্টিং গেম শুরু। তো দেখেন, আমি এখন যে ফাইলের ভিতরে আছি সেই ফাইলে বর্তমান যে অবস্থায় আমি আছি সেটাকে বলা হচ্ছে কমান্ড মোড। কমান্ড মোড মিনস এই ফাইলের এই পজিশনে থেকে আমি ফাইলে বিভিন্ন ধরনের কমান্ড অপারেশন রান করাইতে পারবো। ক্রিয়েট এ নিউ অ্যান্ড আদার্স, দ্যাট মিনস এই ফাইলের উপরে যদি আমি বিভিন্ন কমান্ড চালাই, অপারেশন করতে চাই, সেই কমান্ড রান করাইতে পারবো। অথবা এই ফাইলে আমি কিছু ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে যাইতে হবে হচ্ছে ইনসার্ট মোডে। ইনসার্ট মোডে যাওয়ার ওয়ে কি? কমান্ড মোডে থাকা অবস্থায় আমি যখন কিবোর্ড থেকে আই প্রেস করব এবং বাম পাশে ইনসার্ট লেখা আসবে, তখন আমি সিস্টেমের ইনসার্ট মোডে চলে গেলাম। দ্যাট মিনস এখন আমি এই ফাইলে যা খুশি তাই লিখতে পারবো। লিখলাম একটা লাইন, ঠিক আছে, প্লিজ ডোন্ট জাজ মি, আমার মাথায় যা যা আসছে আমি তাই লিখছি। নাও আমার মনে হলো যে হ্যাঁ, এই লাইনটা আমি লিখলাম লিনাক্সের একটা ফাইলে। এই লাইনটা লেখা অবস্থায় আমি এই ফাইলটা সেভ করে রাখবো। সেভ করে রাখে তারপরে হচ্ছে বাকি কাজ করবো। তাহলে কিভাবে সেভ করার জন্য আমি যে ইনসার্ট মোডে আছি সেই ইনসার্ট মোড থেকে আমাকে কমান্ড মোডে যাইতে হবে। কমান্ড মোডে যাওয়ার ওয়ে কি? সেটা হচ্ছে কিবোর্ড থেকে এসকেপ টাপতে হবে। এসকেপ, ইএসসি, এসকেপ। এসকেপ প্রেস করলাম, দেখেন বাম পাশে যে এসকেপ ছিল সে চলে, ইনসার্ট ছিল সে চলে গেছে। এখন আমি কমান্ড মোডে আছি। এই কমান্ড মোডে থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট এবং ক্লোন প্রেস করলে নিচের বাম পাশে ক্লোন লেখাটা চলে আসবে। এই ক্লোন লেখাটা আসার পরে আমি রাইট এবং কুইক, কিবোর্ড থেকে ডাব্লিউ এবং কিউ প্রেস প্রেস করবো, আই সরি, প্রেস করার পরে ইন্টার দিব। দেখেন আমার এই ফাইলটা সেভ হলো এবং কুইট হয়ে গেল। এখন এই ফাইলে যে লেখাগুলো আমি লিখছি, এই ফাইলের লেখাগুলো আমি কিভাবে পড়বো? সেটা হচ্ছে লিনাক্সে একটা ফাইল পড়ার কমান্ড হচ্ছে ক্যাট। ক্যাট মানে বিড়াল। এই বিড়ালের কমান্ড ইউজ করে আমরা কোনো ফাইল পড়তে পারি। দেখেন এখানে আমি ক্যাট দিয়ে ফাইলের নাম যখন দিচ্ছি তখন আমার ফাইলে কি লেখা আছে সেটা আসার পর আমি আজকে এডিটর নিয়ে নেক্সট কোনো কথা বলবো না। নেক্সট কথা বলবো লিনাক্সের ব্যাশ নিয়ে, স্ক্রিপ্টিং নিয়ে। ঠিক আছে? তার আগে লিনাক্সের অনুযায়ী আমি সেই নিয়ে একটা কথা বলছি। লিনাক্সের ব্যাখ্যা কিভাবে লিনাক্সে কি করা হয়। ইঞ্জিনিয়ার মূল হচ্ছে লিনাক্স। যদি লিনাক্সটা খুব ভালো করে যদি আপনার সাথে জড়া দিতে পারেন, লিনাক্স খুব ভালোবাসতে পারেন, আপনি ডেভঅপস অনেক দূর যেতে পারবেন। অনেকে চিন্তা করে যে আসলে মার্কেটে অনেক টুল আসছে, আমি নতুন যে টুল কুবারনেটিস শিখে শিখে মাস্টার হবো, মাস্টার হওয়ার পরে টাকা ইনভেস্ট করবো, লাইফ অন্যরকম হয়ে যাবে। তো প্রবলেম হচ্ছে চাকরিতে ঢোকার পরে দেখলেন যে আপনার অবস্থা খুব ভালো এবং নতুন একটা কাজ দিল আপনার বস, যে কাজগুলো বুঝতে গেলে আপনার সিস্টেমের একটা সিস্টেমের আর্কিটেকচার কিভাবে কাজ করে অথবা ফাইল সিস্টেমের কোনো ইস্যু হইলো সেটা কিভাবে সলভ করবেন সেটা আপনি বুঝতেছেন না। তখন হচ্ছে আপনি যে কুবারনেটিস জানেন সেটা অনেক কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আসলে বেসিক জানেন একটা ইঞ্জিনিয়ার বাট ইজ ওয়ার্কিং অন কুবারনেটিস, হাউ কাম? এবং আনফরচুনেটলি আমাদের দেশে, স্পেশালি আমাদের দেশে অনেক ইঞ্জিনিয়াররা আছে যারা বেসিক লিনাক্সটা কভার না করে, সেটাতে পুরোপুরি দক্ষতা না অর্জন করে তারা অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস শিখতে চায়। নতুন জিনিস শেখাটা কোনো দোষের না, বাট বেসিকটা শেখা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি সবসময় বলি যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের উচিত, ডেভঅপস ইঞ্জিনিয়ার বা সিস্টেম উচিত লিনাক্স শেখা এবং ব্যাশ স্ক্রিপ্টিং, এমন একটা দখল আনা ব্যাশ স্ক্রিপ্টিং এ যাতে করে আপনাকে
আপনার অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার এগুলো জানার দরকার নাই, বাট আপনাকে আমি বলবো একটা স্ক্রিপ্ট লিখতে, স্ক্রিপ্টটা আমাকে লিখে দেবেন। এবং চ্যাট জিপিটির হেল্প ছাড়া, ঠিক আছে, চ্যাট জিপিটির হেল্প ছাড়া আমাদের জব মার্কেটে অতীতে যারা ছিল বড় ভাইরা এবং বর্তমানে যারা আছে আমাদের সমসাময়িক বা আমাদের জুনিয়র, এদের মধ্যে তারাই অনেক বেশি ভালো করতেছে। তারা আননোন প্রবলেম সলভ করতে পারে। ঠিক আছে, আমরা তো ইঞ্জিনিয়ার হিসেবে প্রবলেম সলভ করি, রাইট? এখন ধরেন আপনি নোন প্রবলেম প্রতিদিন সলভ করতেছেন, আর আপনার টিমে এমন একজন ইঞ্জিনিয়ার আছে যার কাছে আননোন যে কোনো প্রবলেম নিয়ে গেলে সে সলভ করতে পারে, সে সময় নেয় বাট হি ক্যান সলভ দ্য প্রবলেম। আপনার টিমের ভিতরে সেই লোকটা হচ্ছে অনেক বেশি মূল্যবান একটা রিসোর্স। ঠিক একইভাবে আপনি যদি আননোন প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি নিজের ভিতরে আস্তে আস্তে তৈরি করতে পারেন, তাহলে পৃথিবীর সব জায়গায় আপনি ভালো করতে পারবেন। এই জন্য এই জন্য আপনি যে জিনিসটা নিয়ে কাজ করেন, যে যেই প্রফেশনে আছেন, যে লাইনে আছেন, সেই লাইনের বেসিক্স জিনিসগুলো আপনাকে জানতে হবে খুব ভালোভাবে। মানে আপনার ছুরিটা হয়তো হবে অত্যন্ত ধারালো, এবং এই ধারালো ছুরি দিয়ে আপনি যখন ময়দানে নামবেন তখন আপনি মনে করেন যে সবকিছু কাটতে পারবেন। ঠিক আছে, লাইক দ্যাট। ওকে, অনেক কথা বললাম, বাট এগুলো হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেগুলো আপনাদের সাথে না শেয়ার করলেই নয়, এবং এগুলো থেকেই আসলে মানুষ শিখে। এই জিনিসগুলো আমি হচ্ছে ধরেন যে 10 বছর, 13 বছর, 14 বছর ধরে শিখছি, সেটা আমি আপনাকে 5 বছরে 5 মিনিটে ডেলিভারি করতে পারতেছি। তো আমার জন্য জিনিসটা অনেক বেশি আনন্দের, এবং আমি বলবো যে আপনারা লাকি, বিকজ আমি আপনাদেরকে পাইছি আপনাদের কাছে শেয়ার করার জন্য। হোয়াট এভার, আসেন আমরা আবার কাজে ফেরত যাই। তো আমাদের লিনাক্সের এখন অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার আমার কাছে একটা কাজ আসলো যে তুমি এতক্ষণ অনেক কাজ করছো সিস্টেমে, এখন একটা কাজ করো। তুমি প্রত্যেকবার সিস্টেমে লগ ইন করে চেক করবা যে সিস্টেমে কয়টা বাজে। তো সিস্টেমে কয়টা বাজে সেটা দেখার কমান্ড হচ্ছে ডেট কমান্ড। এই ডেট কমান্ডে আমি দেখলাম যে হ্যাঁ, আজকে টিউসডে, এপ্রিলের এত তারিখ এবং এত তারিখ। এবং তুমি আরেকটা কাজ করবো, অনেক সোজাসুজি ওই যে একটা ফাইল বানায় রাখছো মতিঝিল, সেই মতিঝিলের ফাইলটা পড়বা এবং পুরো কাজটা স্ক্রিপ্টের মাধ্যমে করবা, তোমার কোনো কাজ ম্যানুয়ালি করা যাবে না। সর্বপ্রথম আপনি যখন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করবেন, আপনাকে কোনো কাজ অটোমেট করতে বলা হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে যেই কাজটা আমাকে অটোমেট করতে বলছে সেই কাজটা ম্যানুয়ালি আসলে কিভাবে করে। ঠিক আছে, চলেন আগে ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি করতে গেলে কি হয়েছে, এশিয়ার ভিতরে বাংলাদেশ আছে, বাংলাদেশের ভিতরে ঢাকা আছে, ঢাকার ভিতরে মতিঝিল আছে, সেটা আমি ক্যাট করছি। ক্যাট করার পরে পাইছি এইটা। ওকে ফাইন, তার মানে এইভাবে হচ্ছে এটাকে ম্যানুয়ালি আমি করতে পারি, তাই না? এটাকে আমি কিভাবে অটোমেট করতে পারি চিন্তা করি। হ্যাঁ ওকে, তাহলে অটোমেট করতে গেলে আমাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। চলেন তাহলে একটা স্ক্রিপ্ট লিখি। সেই স্ক্রিপ্ট লিখতে গেলে লিনাক্সে কি করা লাগে, একটা ফাইল বানাইতে হয় এবং ফাইলের একটা এক্সটেনশন দিতে হয়। সো ফাইলের নাম দিলাম মাই স্ক্রিপ্ট এবং লোকেশন দিলাম, এক্সটেনশন দিলাম .sh। এটা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টের এক্সটেনশন। এই .sh যখন কোনো ফাইলের এক্সটেনশন হিসাবে থাকবে, সিস্টেম ওটাকে ব্যাশ স্ক্রিপ্ট হিসাবে বিবেচনা করবে। এখন আমি দিলাম, ফাইলে গেলাম, ফাইলে চাই হচ্ছে আমার সি ব্যাংক ডিক্লেয়ার করতে হবে। এই যে আমি লাইনটা লিখলাম, হ্যাশ এক্সক্লামেটরি স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ, এটা হচ্ছে সি ব্যাংক। সি ব্যাংকটা থাকার মানে হচ্ছে লিনাক্স সিস্টেম যখন এই স্ক্রিপ্টটা রান করানো হবে তখন এই লাইনের পর থেকে যেগুলো আছে সেই লাইনগুলোকে অটোমেটিক্যালি রান করাবে, এবং পুরো সিস্টেমটা, পুরো স্ক্রিপ্টটাকে ও, স্ক্রিপ্টের যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনকে ও লাইন বাই লাইন অটোমেটিক্যালি রান করাবে। বা ও ধরে নিবে যে এটা একটা স্ক্রিপ্ট নাও, তারপরে হচ্ছে ওই লাইন গুলাকে রান করাইতে থাকবে। এখন দেখেন, আমি প্রথমে শিব্যাং ডিক্লেয়ার করলাম। শিব্যাং ডিক্লেয়ার করার পরে আমাকে দুইটা টাস্ক দেওয়া হয়েছে। প্রথম টাস্কে বলা হয়েছে যে তুমি লিনাক্স সিস্টেমে ঢুকে দেখবো যে ডেট কত। তো আমি দিলাম ডেট কমান্ড। ডেট কমান্ড দিলাম, স্ক্রিপ্ট রান করানোর পরে এই ডেট কমান্ডটা রান হবে এবং আমাদেরকে একটা আউটপুট দিবে। এরপরে আসি, আমাদেরকে আর একটা কথা বলা হয়েছে যে আমার এই মতিঝিল নামের যে ফাইলটা আমি ক্রিয়েট করে আসছি, এই ফাইলে আমাকে কি লেখা আছে সেটা অটোমেটিক্যালি পড়তে হবে। ম্যানুয়াল কোনো কাজকর্ম এখানে করা যাবে না। তাহলে আসেন,
দেখেন, আমি খুবই সিম্পল, ভেরি ভেরি বেসিক একটা স্ক্রিপ্ট লিখলাম, জাস্ট আপনাদেরকে দেখানো বা বোঝানোর স্বার্থে যে স্ক্রিপ্ট আসলে কিভাবে কাজ করে। এবং আমি আসলে একটা সিম্পল কাজ করে অনেকগুলা পারপাস সার্ভ করার চেষ্টা করতেছি, যার কারণে আপনাদেরকে আমি হচ্ছে মিনিমালিস্টিক স্ক্রিপ্ট লিখে দেখালাম। আমি এখন স্ক্রিপ্ট যেটা লিখছি সেই স্ক্রিপ্টটা আমি হচ্ছে পড়বো। ঠিক আছে, এই যে পড়তেছি স্ক্রিপ্টটা আসলে কি লিখছি। প্রথমে আমি স্ক্রিপ্টটা শিবেন ডিক্লেয়ার করছি, তারপরে ডেট লিখছি। তো ডেট দেওয়ার কারণে হচ্ছে আজকের ডেট কত সেটা দেখাবে। এবং ইকো ইকো হচ্ছে লিনাক্সের শেলে আমি যদি ইকো কমান্ড চালাই বাই ডিফল্ট, তাহলে হচ্ছে ও আমাকে হচ্ছে একটা আউটপুট দিবে। এখন ইকো লিখে আমি যদি শুধু ফাঁকা ইকো দিই তাহলে ও আমাকে একটা ফাঁকা আউটপুট দিবে। আর আমি যদি ইকো লিখে কোনো একটা স্ট্রিং দেই, স্ট্রিং দিলে যে স্ট্রিংটা দেবো সেই স্ট্রিংটা আউটপুট করবে। এবং এই যে আমাকে স্ট্রিং দিছে, এখন দেখেন আমি স্ট্রিং এর ইকোর আগে আমি একটা এনও অ্যাড করতে পারি, তাহলে ও নিউ লাইন ক্রিয়েট করবে না, একই লাইনে আমাকে দিয়ে দিবে। আর এখানে ইকো দিয়ে আমি যখন হ্যালো দিছি তখন নিউ লাইন ক্রিয়েট করছে। তো এটা যদি যদি এমন কোনো কেস থাকে যে নিউ লাইন আমার ক্রিয়েট করা লাগবে না, তখন আমি এটা ক্রিয়েট করবো। বাট মূল উদ্দেশ্য হচ্ছে ইকোটাকে আমার দেখানো, ইকো দিয়ে আসলে কি হয়। তো আমি লিনাক্সে ইকো লিখে যা লিখবো সেটাই আমাকে হচ্ছে আউটপুট করবে। সো আমি এখানে ইকো লিখছি, ইকো লিখে লিখছি যে কন্টেন্ট অফ দ্য ফাইল দ্যাট ইজ ক্রিয়েটেড। তো প্রথমে একটা আউটপুট দেখাবে, তারপর হচ্ছে এই ফাইলটাও রিড করবে, ক্যাট করবে, করে আর একটা ফাঁকা আইকো আমাকে হচ্ছে আউটপুট দিবে। তো তার মানে হচ্ছে আমরা আউটপুট হিসাবে পাবো ডেট, একটা ইকো করা লাইন, এবং যে ফাইলটা আমরা লিখছি সেটা ক্যাট করবে। এই তিনটা আউটপুট পাবো। আমি এখানে সিম্পলি আপনাদেরকে একটা জিনিস শিখাইলাম, যে জিনিসটা আপনারা ভবিষ্যতে কাজে লাগাইতে পারেন। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের কাজ তার নিজের কাজ শেষ হয়ে গেলে সে কি কাজটা করলো সেই কাজটাকে রিভিউ করা। সেটা যত সামান্য কাজই হোক, যত বড় কাজই হোক, আপনি যখন নিজের কাজ করার পর সেই কাজটা প্রপারলি রিভিউ করবেন, তখন আপনার সেই কাজের ভুলের পরিমাণ কমে আসবে বা নিজের আইডেন্টিফাই করতে পারবেন। অন্য কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে না আপনার ভুলের আইডেন্টিফাই করার জন্য। এজন্য প্রত্যেকটা ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকটা দিন আপনি যখন কাজ করবেন, কাইন্ডলি নিজের কাজটা নিজে রিভিউ করবেন। তো নাম্বার ওয়ান, আমাদের কোড রিভিউ করা শেষ। এখন আসেন আমরা যে কোডটা লিখছি সেই এই স্ক্রিপ্টে আমরা পারমিশন দিব। এখন কি অবস্থা আছে পারমিশনের, দেখেন বর্তমানে যে পারমিশন আছে এই হচ্ছে পারমিশন। আমি পারমিশন জিনিসটা এখন বুঝাবো আপনাদেরকে, এই জন্য আমি স্ক্রিপ্টটা লিখছি। দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, আর ডাব্লু একটা ড্যাশ, আর ডাব্লু ড্যাশ, আর ড্যাশ ড্যাশ। এর মানে কি? কেন এরকম জিনিসটা হাস্যকর না? ওকে, এখনই মেক সেন্স, আমি এখানে বুঝে দিচ্ছি। তো আর ডাব্লু ড্যাশ, এরপরে একটা গ্যাপ দিলাম, আর ডাব্লু ড্যাশ, আর ড্যাশ। এই যে প্রথম তিনটা অংশ আপনারা দেখতে পারতেছেন, সেই প্রথম অংশ দিয়ে বোঝাচ্ছে ইউজারের পারমিশন। পরের যে অংশটা এখানে দেখাচ্ছে সেই user, সেটা দিয়ে বোঝাচ্ছে গ্রুপের পারমিশন। এবং বাকি অংশটা হচ্ছে আদার্স ইউজার যারা তাদের পারমিশন। হুইচ মিনস এই ফাইলের যে ইউজার, এই ফাইলের ক্ষেত্রে এই ফাইলের একটা ডিফল্ট ইউজার হচ্ছে অনিক। তার অনিক ইউজার অবস্থায়, ভাই আমি কি বলতেছি খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আমি এই মেশিনে লগ ইন করা আছি অনিক হিসাবে, এবং অনিক ইউজার দিয়ে লগ ইন করা অবস্থায় আমি এই ফাইলটা ক্রিয়েট করছি। এই কারণে এই ফাইলটার ওনার হচ্ছে অনিক। এবং কোন গ্রুপ? অনিক গ্রুপ। মানে ওর গ্রুপও হচ্ছে অনিক। এবং এখানে যে পারমিশনটা দেখতেছেন সেই পারমিশন হিসাবে অনিক ইউজারের জন্য এটা পারমিশন আছে রিড এবং রাইট, এক্সিকিউট করার কোনো পারমিশন নাই। এবং অনেক গ্রুপের জন্য এর পারমিশন আছে রিড এবং রাইট, এক্সিকিউট করার কোনো পারমিশন নাই। আদার্স, আদার্স পৃথিবীর যত ইউজার আছে, রাশেদ, আবুল হোসেন, সৈয়দ আবুল হোসেন, ওবায়দুল কাদের, হোয়াট এভার, দে ডোন্ট হ্যাভ এনি পারমিশন টু রাইট হিয়ার, দে জাস্ট ক্যান রিড ইট, দ্যাটস অল। ঠিক আছে? তো ইটস এ প্রবলেম, রাইট? আমরা একটা স্ক্রিপ্ট লিখছি, বাট স্ক্রিপ্টটা এক্সিকিউট করার কোনো পারমিশন নাই। কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক আছে, সবাইকে সবকিছু আমরা এক্সিকিউট করতে দিব না, উই উইল ডিসাইড যে এখানে কে এক্সিকিউট করবে। বাট এখান থেকে এই পারমিশন লেভেল থেকে সেটা আমরা ফাইনালাইজ করতে পারবো। এখন দেখেন আমরা এটাকে নিউমেরিক্যালি ডিফাইন করতে পারি কি। লিনাক্সে আমরা যে জিনিসটা লিখছি আর ডাব্লিউ এক্স, আর ডাব্লিউ এক্স,
এইটাকে আমরা এভাবেও বলতে পারি 4-2-1, 4-2-1, 4-2-1। তো 4-2-1 মিনস 2 আর 1-এ 3, 4 আর 3-7, 2 আর 1-এ 3, 4-3-7। So which means 7-7-7। এই 7-7-7 দিয়ে যদি আমি এই ফাইলে পারমিশন দিই, ফাইলের পারমিশন হয়ে যাবে ফুল পারমিশন। আমি কমান্ড দিচ্ছি এটা, ঠিক আছে? এইটা কমান্ডটা দিচ্ছি, আমি পারমিশন চেঞ্জ করব। দেখেন কিভাবে চেঞ্জ করি। sudo chmod 777 my script। আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি একটা কাজ করে আসবো। আমি যেটা করব সেটা এখনই আপনাদেরকে বুঝাইতে পারছি না, এটা বুঝাইতে গেলে সময় লাগবে। দেখেন আমি যেটা করলাম এতক্ষণ, ওইটা আমি এখন আপনাদেরকে বোঝাবো না। প্রথম ক্লাস অনেকেই বুঝবেন, অনেকেই একবারেই বুঝবেন না। লেটস নট ক্রিয়েট এনি কনফিউশন। যে যতটুকু বোঝাচ্ছি অতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকি। তো আমি আসলে কি করলাম, সুডো কমান্ড ইউজ করলাম, যাতে আমরা এই নর্মাল ইউজ পাওয়ার ইউজ করে হচ্ছে ফাইলের পারমিশন কমান্ড হচ্ছে chmod ইউজ করে আমি 777 পারমিশন দিছি এবং স্ক্রিপ্টের নাম দিছি। স্ক্রিপ্ট নাম বলতে কালারই চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন দেখি যে আমার স্ক্রিপ্টের পারমিশন, দেখেন RWX, 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 তার মানে এই ইউজার, এই গ্রুপের যত লোক আছে, অনেক ইউজার এই কে এই স্ক্রিপ্টকে রিড রাইট এবং এক্সিকিউট করতে পারবে। অনেক গ্রুপের যদি কোনো মেম্বারকে অনেক অন্য মেম্বারকে অ্যাড করতে পারে, থাকবে সবাই এই স্ক্রিপ্টে রিড রাইট এবং এক্সিকিউট করতে পারে। এবং আদার্স যত ইউজার আছে সিস্টেমে, তারা যদি চায় রিড রাইট এবং এক্সিকিউট করতে পারবে। আমি যে কাজটা করছি সেই কাজটা খুবই খারাপ একটা কাজ করছি, কারণ লিনাক্সে এই পারমিশন ইউজ করা ভেরি 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 ব্যাড। যে কোনো পারমিশন যদি আমার যে কোনো ইউজার যদি আমার স্ক্রিপ্টকে রান করতে পারে, এক্সিকিউট করতে পারে, ইউজার তো একটা আউটসাইডার হতে পারে, যে কোনোভাবে আমার অ্যাক্সেস পেয়েছে, রাইট? এই জন্য আমি সবসময় পারমিশন সেট করবো গ্র্যানুলার লেভেলের পারমিশন বা মিনিমালিস্টিক পারমিশন। যে পারমিশন সেট করলে আমার সিস্টেমে মানে হার্ম হওয়ার চান্সেস আর ভেরি লেস থাকে, ঠিক আছে? তো তাহলে কি হবে সেটা হচ্ছে, আমি ইউজারকে ধরেন পারমিশন দেবো 6। ইউজার কি করতে পারবে, রিড করতে পারবে এবং রাইট করতে পারবে। গ্রুপকে দেবো 6 এবং আদার্স যারা থাকবে পারমিশন দিব। রিড রাইট ড্যাশ, রিড রাইট ড্যাশ, আদার্স ড্যাশ ড্যাশ ড্যাশ। আদার্সের কোনো পারমিশন নাই। এখন আমি এটা রান করাইতে চাই, যাই এবং দেখি কি হয়। আপনারাও দেখেন।
দেখেন বলছে যে মাই স্ক্রিপ্ট ডট এস কমান্ড নট ফাউন্ড, ঠিক আছে। দ্যাট মিনস আমার এই স্ক্রিপ্টকে আমার পারমিশন দিতে হবে আরেকটু। আমি যে পারমিশনটা দিলাম সেই পারমিশনটা কি দিলাম, এই পারমিশন হচ্ছে আমার আদার্স ইউজারদেরকে এক্সিকিউট করার পারমিশন দিতে হবে, ঠিক আছে। এক্সিকিউট করার পারমিশন দেওয়ার কারণে না দিলে স্ক্রিপ্টটা রান হচ্ছিল না। এখন দেখেন আমাদের মূল রিকোয়ারমেন্টে আমরা আবারও ফিরে যাই। আমাদের সেই স্ক্রিপ্টের মূল উদ্দেশ্যটা আসলে কি ছিল মনে আছে? স্ক্রিপ্টের উদ্দেশ্যটা ছিল যে আজকে ডেট কি সেটা দেখবো, এবং ইকো করে আমরা একটা লাইন আউটপুট করবো এবং ক্যাট করে ফাইলটা পড়বো। এখন আসেন আমরা করি তাই। এখন আমরা স্ক্রিপ্টটা রান করাবো, আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার একটা স্ক্রিপ্ট লিখছি, সেই স্ক্রিপ্টটা আমরা রান করাবো। দেখেন স্ক্রিপ্টটা রান করানোর পরে আমাদেরকে আউটপুট দিছে যে টিউসডে এপ্রিল 10, 22টা 18, আমার সিস্টেমের টাইম ঠিক নাই। Here is the content of the file that you created. আমি বলছিলাম ইকো দিয়ে আমি যে স্ট্রিং লিখবো বা যে লাইন লিখবো সেটাই দেখাবে। Here is the content of the file you have created, এটা দেখাচ্ছে। এবং এই ফাইলে এই লোকেশনে এশিয়ার ভিতরে বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে ঢাকা, ঢাকার ভিতরে মতিঝিল নামের একটা ফাইল আছে। সেই ফাইলে লেখা আছে আই লাভ আই লিভ ইন এমওয়াই বাট আই লাভ বাংলাদেশ। এই আউটপুটটা দিচ্ছে নিচে ইকো লেখা আমি একটা আউটপুট দিছি, সেটা আমাকে দেখা দিচ্ছে। দ্যাট মিনস আমাদের এটা দেখার কারণে আমাদের কি সুবিধা হলো, আমাদের এই লোকেশনে দেয় ম্যানুয়ালি এই ফাইলটা পড়ার আর প্রয়োজন পড়লো না। ম্যানুয়ালি আমরা করতে পারি, ল্যাপটপ ইউজ করতে পারি, হলো এটা। তো এভাবে করতে এশিয়া, বাংলাদেশ, ঢাকা, মতিঝিল, ব্লা 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 ব্লা, whatever। তো এইটাই হচ্ছে আমাদের, আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি মূলত ভেরি ভেরি বেসিক্স, যেটা দিয়ে আপনার জিনিসটাতে ইন্টারেস্ট ফিল করেন যে কি কি করা পসিবল। এবং ট্রাস্ট মি ভাই, আমি আমি যদি লিনাক্সের আপনাদের সাথে বসি এবং আমরা যদি ক্লাস ঘন্টা পর ঘন্টা পার হয়ে যাবে, অনেক কিছু শিখতে পারবো এবং ইট উইল বি রিয়েলি ফান, ঠিক আছে। সো ওকে, 11টা 9টা 20 বাজে আই গেস। আমি আরো কিছু জিনিস টুকটাক ডিসকাশন করবো এখানে। আমরা দেখলাম এখন লিনাক্স আমরা হচ্ছে ধরেন একটা প্যাকেজ ইনস্টল করবো, উইন্ডোজ অনেক কিছু ইনস্টল করি, প্যাকেজ ইনস্টল করি, গান শোনার জন্য বিভিন্ন টুল ইউজ করি, সফটওয়্যার ইউজ করি, গান শুনি। বাট লিনাক্সে কেন? লিনাক্স হচ্ছে আপনার প্যাকেজ ইনস্টলার আছে। আমি যেহেতু রকি লিনাক্স ইনস্টল করতেছি, আহ সেই কারণে হচ্ছে রকি লিনাক্স ইনস্টলারের আই মিন রকি লিনাক্সের প্যাকেজ ম্যানেজার আছে। যে প্যাকেজ ম্যানেজার ইউজ করে আমরা প্যাকেজ, থার্ড পার্টি প্যাকেজ বা নেটিভ প্যাকেজ গুলো ইনস্টল করতে পারবো। তার আগে চলেন আমরা দেখে আসি যে আমি বলতেছি যে রকি লিনাক্স এটা আসলে কি এবং কিভাবে আমি আসলে দেখবো যে এটা কোন লিনাক্স। তো ক্যাট করে একটা লোকেশনে পড়া যায় ইটিসি রেড হ্যাট রিলিজ। আমি যখন রেড হ্যাট রিলিজে গেলাম এখানে দেখাচ্ছে যে রকি লিনাক্স রিলিজ 8.10। আচ্ছা, রকি লিনাক্সটা আসলে কি? আমরা রেড হ্যাটের নাম সবাই শুনছি। রেড হ্যাট হচ্ছে একটা প্রোপাইটারি অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে আসলে কিনতে হয়, কিনে তারপরে ইউজ করতে হয়। বাট আমরা যারা স্টুডেন্টস আছি বা ওপেন সোর্স ইনথুসিয়াস্ট যারা আছি, আমরা এতদিন সেন্টোএস ইউজ করতাম। সেন্টোএস নামের একটা অপারেটিং সিস্টেম ছিল, যেটা আসলে রেড হ্যাটারই বলতে পারেন একটা ক্লোন কপি, বাট সেটা ফ্রি ছিল। এবং রেড হ্যাটকে যখন আইবিএম কিনে নেয়, আইবিএম কিনে নেওয়ার পরে ওরা যেটা করে সেন্টোএস কে ওরা ব্যাকআপ দেওয়া বন্ধ করে দেয়। এবং সেন্টোএস ব্যাকআপ দেওয়া 2024 সালেই হচ্ছে সেন্টোএস এর এন্ড অফ লাইফ হয়ে গেছে। যখন থেকে সেন্টোএস আর আসলে কখনই আমরা ইউজ করতে পারি না ফ্রিতে। এবং তারপর থেকে আসলে একটা প্রবলেম তৈরি হলো, এবং সেই প্রবলেম থেকে বের আসার জন্য অনেক সলিউশন তৈরি হয়েছে। তার মধ্যে হচ্ছে ধরেন যে রকি লিনাক্স ওয়ান অফ দা আই মিন ফ্রি অপারেটিং সিস্টেম, যেটা আমরা ইউজ করতে পারি প্রোডাকশনের জন্য। হচ্ছে আমি প্রেফার করি ডেবিয়ান ইউজ করা, ডেবিয়ানও ফ্রি, বাট ডেবিয়ান আবার কিনেও ইউজ করা যায়। আর ডেস্কটপের জন্য হচ্ছে উবুন্টু ইউজ করতে পারেন। উবুন্টু ইজ এ ভেরি গুড অপারেটিং সিস্টেম। তো
এটাই হচ্ছে মূলত রকি লিনাক্স, যেটা হচ্ছে লাইক সেন্টোএস এর মতো। সেন্টোএস এর মতো ফোল্ডার এবং ফাইলের স্ট্রাকচার এভরিথিং সেম, বাট এটা ফ্রিতেই ডাউনলোড করে ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স ইনস্টল করতে পারে এবং আপনার পারফেক্ট সার্ভার আপনার কাজ চলে যাবে। এখন মেশিনে আছি, সেই মেশিনে চেক করলাম যে মেশিনটা আসলে কি। এখন আমি এই মেশিনে আরো কাজ করতে চাই, ধরেন যে আমি একটা প্যাকেজ ইনস্টল করবো। এই প্যাকেজটা সিম্পলি কি, নেট টুলস নামে একটা প্যাকেজ ইনস্টল করবো। তো নেট টুলস, রকি লিনাক্সে প্যাকেজ ম্যানেজারের নাম হচ্ছে ডিএনএফ, যেটা সেন্টোসে ছিল ইয়াম, আর ডেবিয়ানে সেটা হচ্ছে এপিটি। ঠিক আছে, তো ডিএনএফ ইনস্টল নেট টুলস, এবং টুলস কে দেখি যে আসলে সেটা আছে কি। ওয়েট, ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের আসলে সবার আগে দেখতে হবে যে আমাদের মেশিনে ইন্টারনেট আছে। লুকস লাইক দেয়ার আর সাম ইস্যুস। চলেন আমরা আসলে একটু ডিবাগ করি যে মেশিনের ডিএনএস কি সেক্টর আছে। আমরা তো উইন্ডোজেও ডিএনএস ইউজ করি, তাই না? ডিএনএস এর উপরে কিন্তু নির্ভর করে প্রত্যেকটা মেশিনে ইন্টারনেট পায়। তো এই কারণে আপনি যেই মেশিনে ইউজ করেন না কেন, সেই মেশিনে আপনাকে চেক করতে হবে যে ডিএনএস টা আসলে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। আর লিনাক্সে হচ্ছে আপনি এই লোকেশনে আসবেন, লোকেশনটার নাম আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে etc resolve.conf। এই লোকেশনে এসে আপনি এই ফাইলটা ওপেন করবেন। ফাইল ওপেন করে এইখানে আপনি হচ্ছে জাস্ট একটা এন্ট্রি রাখবেন, নেম সার্ভার, এবং এই নেম সার্ভারের এখানে 8.8.8 গুগল ডিএনএস বসায়। এবার আসেন আমি ট্রাই করি পিং পিং করার গুগলকে, এই যে কি হয় দেখি। আচ্ছা, দেখেন আমি হচ্ছে নেট টুলস যখন ইনস্টল করতে গেছি তখন আমার বলছে যে প্যাকেজ নেক্সট টু নেট টুলস ইজ অলরেডি ইনস্টলড, ডু নট রিজলভ। তার মানে আমরা যদি এটাকে এটা অলরেডি ইনস্টল করা আছে, আরেকটা প্যাকেজ ইনস্টল করে চলেন এমসি। এমসি থাকার কথা না। এমসি ইনস্টল করতে গেছি, আমি যখন ইনস্টল করতে গেছি তখন আমার বলছে যে হ্যাঁ, ডাউনলোড হবে 14 মেগাবাইটের একটা ফাইল, ইনস্টল করলে 42 মেগাবাইট হবে, এবং তুমি হচ্ছে কি ইজ দিস ওকে। আমি যদি এখানে ওয়াই দেই তাহলে ইনস্টল হবে, এবং বাই ডিফল্ট দেখেন এন বড় হাতের। এন বড় হাতের মানে এই অবস্থায় যদি আমি এন্টার প্রেস করি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। সো আমি ক্যান্সেল করবো না, ওয়াই দিয়ে এন্টার দিব, এবং এই প্যাকেজটাও ডাউনলোড করে ইনস্টল করবে। কমপ্লিট, তার মানে প্যাকেজটা সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা প্যাকেজটা ইনস্টল করছি, এমসি কমান্ড চালাই, দেখেন এই যে প্যাকেজ এখানে চলে আসছে, অনেক কিছু দেখাচ্ছে। এটা আবার ডিফারেন্ট আরেক জিনিস, এটা শিখতে গেলে আবার সময় দেওয়া লাগবে। তো তার মানে কি, আমরা একটা প্যাকেজ ইনস্টল করলাম, এখন এই প্যাকেজটাই আমরা আবার আনইনস্টল করব। আমরা অনেক সময় অনেক সফটওয়্যার আনইনস্টল করি না একইভাবে, সেটা ডিএনএফ। ওকে ওয়েট, আই সরি, নট আনইনস্টল, ইট উইল বি রিমুভ। এটা আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ দেখেন, এখন আর এমসি প্যাকেজ নাই, প্যাকেজ নাই। So, এভাবে হচ্ছে লিনাক্স এর প্যাকেজ ম্যানেজার ইউজ করে আমরা হচ্ছে প্যাকেজ ইনস্টল আনইনস্টল করতে পারি। প্যাকেজ ম্যানেজার নিয়ে আসলে আমি পুরো একটা ক্লাস করাইতে পারবো, প্যাকেজ ম্যানেজারের প্যাকেজ গুলো কোত্থেকে আসে, এবং এই প্যাকেজ গুলো যে সফটওয়্যারের ধরেন যে প্যাকেজ ইউজ করতে হয়, ইউজ করতে হয়, এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। বাট আমি আপনাদেরকে একটা হাই লেভেল আইডিয়া দিলাম যে কিভাবে এই প্যাকেজ ম্যানেজারটা কাজ করে। এবার আসেন আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে লিনাক্সে সার্ভিস ডেমন কাজ করে।
আমরা এই মেশিনে একটা ওয়েব সার্ভার ইনস্টল করব, ঠিক আছে? ওয়েব সার্ভার ইনস্টল করে আমি আপনাদের শর্ট করে দেখাবো যে একটা nginx ওয়েব সার্ভার কিভাবে কাজ করে। আপনারা একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসাবে ওয়েব সার্ভার ইনস্টল করার প্রয়োজন হতে পারে। তো চলেন দেখি। ভাইয়া কি আছেন? হ্যাঁ কি আহ, ভাইয়া মনে হয় মাইক মিউট হয়ে গেছে। না, মিউট না, আমি একটা কাজ করতেছি, সেটা আমি দেখাবো। আমাকে একটু আচ্ছা ঠিক সময় আছে। দিন। আচ্ছা, আমি এখন ওয়েব সার্ভার ইনস্টল করছি, nginx ওয়েব সার্ভার। nginx ওয়েব সার্ভারে আমি একটা স্ট্যাটিক পেজ পোস্ট করে আমি আপনাদেরকে দেখাবো এখানে, যে এখানে কিভাবে জিনিসটা কাজ করে। সরি, আমি আসলে দেখায় তারপর বলতে চাচ্ছিলাম, তার কারণে মিউট ছিলাম কয়েক সেকেন্ডের জন্য। ওকে, almost there.
আর আমার এই যে মেশিনটা চলতেছে এটা মূলত একটা ভিএম, এবং আমার মেইন মেশিন থেকে হচ্ছে হার্ডওয়্যারের রিসোর্স শেয়ার করতেছে। সো কোনো একটা কারণে সিস্টেম প্রপারলি ফাংশন করতে পারতেছে না। আমাদের নেক্সট ক্লাউড চলে যাবো, এবং ক্লাউডে আমরা হচ্ছে সব ধরনের ইনস্টলেশন, লিনাক্স ইনস্টল করে আমরা হচ্ছে ওয়েব সার্ভার এবং আদার সব ধরনের কনফিগারেশন গুলো করবো। তো আমি এই ওয়েব সার্ভারের এই টপিকটা আপনাদেরকে নেক্সট ক্লাসের ফার্স্ট সেশনে দেখা দেবো। আমি যখন ক্লাউডে ক্লাসটা নিবো তখন দেখাবো। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি বা ভিএমওয়্যার ইউজ করছি, ভিএমওয়্যার ইনস্টল করে যে সিস্টেমে লগ ইন করছি, এবং দেখেন এখান থেকে আমি একটা কমান্ড চালাইছি এসএসএইচ রুট অ্যাট এবং তার সিস্টেমের আইপি অ্যাড্রেস। সেটার মূল কারণ হচ্ছে আমি সার্ভারে এসএসএইচ করছি, সিকিউর শেল নামের হচ্ছে একটা প্রোটোকল আছে যেটা ইউজ করে আমি সার্ভারে সিকিউরলি লগ ইন করেছিলাম, এবং যার মাধ্যমে আমি হচ্ছে একটা কমান্ড কমান্ড লাইনের অ্যাক্সেস পাইছি সার্ভারে, এবং তার থ্রু দিয়ে আমি এতক্ষণ আমার এই কাজগুলো করছি এবং আপনাদেরকে ডেমো দেখাই। তো আপনারা যখনই ক্লাউডে কোনো সার্ভার তৈরি করবেন, প্রত্যেকবারই সার্ভারে লগ ইন করার জন্য আপনাদেরকে এসএসএইচ অ্যাক্সেস করতে হবে। এসএসএইচ অ্যাক্সেস কনফিগার করতে হয়, এবং এটার জন্য আলাদা পোর্ট আছে, প্রোটোকল আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস ক্লাস হবে আমাদের নেক্সট সেশন গুলোতে। তো আমার আজকের টপিকের মোটামুটি আমি ইতি টানতে চাচ্ছি, যেটাতে আমি হচ্ছে আমার আজকের টপিকের মূল উদ্দেশ্য ছিল যে একটা লিনাক্স সিস্টেম কিভাবে কাজ করে, বেসিক অপারেশন কি, সেটা আমি আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে লিনাক্স রিলেটেড, আপনারা আমাকে করতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? এনিওয়ান? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে হ্যান্ড রাইজ করে ভাইকে জিজ্ঞেস করতে পারেন, কিংবা সরাসরি আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, প্লিজ ভাই। কারো যদি কোশ্চেন না থাকে আমি একটু কাউকে কোশ্চেন করি তাহলে, হ্যাঁ। আচ্ছা, শেখ আরমান হোসেন ভাই, আপনি কি আছেন? জি ভাই আছি। ভাই, আমি যে জিনিসগুলো দেখালাম এগুলো নিয়ে তো আপনারা আগেও কাজ করছেন বা বর্তমানে কাজ করেন। তো আহ, এমন কিছু কি আছে যেটা, হ্যাঁ, মোটামুটি। সরি, জি ভাই আপনি বলেন। হ্যাঁ, আমি যে জিনিসগুলো দেখালাম এটা কি আসলে কতটুকু রেলেভেন্ট বাস্তবে কাজের সাথে? আপনারা রেগুলার ডে টু ডে যে কাজগুলো করেন সেগুলোর সাথে কি কোনো মিল পেয়েছেন আজকের টপিকগুলোর সাথে? আহ, হ্যাঁ ভাই, আসলে আপনি যেগুলো দেখেছেন এগুলো আসলে খুবই ইউজফুল। আমি মনে করি মানে এখানে যা শিখতেছেন এগুলো আসলে আপনার যখনই হচ্ছে লিনাক্স সিস্টেম নিয়ে যখনই হচ্ছে আমাদের কাজ করা লাগবে, তো এই যেগুলো দেখাচ্ছেন আর কি ম্যাক্সিমাম গুলো আসলে কাজে লাগে প্রত্যেকটা স্টেপে আর কি। হ্যাঁ, আমি তো আসলে এগুলো আসলে মেইনলি ইউজ করা হয়। হ্যাঁ, এটা আমি যেগুলো দেখিয়েছি আজকে এগুলো হচ্ছে একেবারেই বেসিক্স, যেটা হচ্ছে একদিনে বা এক দেড় ঘন্টা কিছুই দেখানো যায় না। আমার আসলে লিনাক্স নিয়ে অনেক কিছু দেয়ার আছে বা দেখানোর আছে, ঠিক আছে। বাট আই এম গ্ল্যাড যে আপনি যেগুলো নিয়ে কাজ করেন বা সেগুলোর সাথে রিলেট করতেছে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। আর আরেকটা বিষয় হচ্ছে, জি যারা একবারেই লিনাক্সে কাজ করেন নাই, আমি জানি যে এটা কোয়াইট ফ্রাস্ট্রেটিং ফর ইউ গাইস, যে অনেক জিনিসপত্রই দেখাইছি এবং ব্ল্যাক স্ক্রিনে কাজ করছি, বাট বাট ইট উইল মেক সেন্স। আপনি যদি দুই তিনটা ক্লাস করেন মেক সেন্স করবে। এবং আমাদের 360 পাঠশালার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এমন ভাবে স্টুডেন্টদের সাথে এঙ্গেজ হব যে ধরো যে দুই তিনটা ক্লাস করার পরে আমরা আপনাদেরকে কাজ দিব, আমরা দিব আপনাদেরকে স্ক্রিপ্ট লিখতে, আপনারা স্ক্রিপ্ট লিখে আনবেন, ঠিক আছে। স্ক্রিপ্ট লিখে লিখে আনবেন এবং আপনারাই কোড রিভিউ করবেন, ঠিক আছে। কারণ যাতে আপনারা চাকরি করতে গেলে, চাকরিতে যখন মার্কেটে নামবেন তখন এই ধরনের চ্যালেঞ্জেস গুলো আপনারা ওভারকাম করে আসতে পারেন, ঠিক আছে। এগুলো ওভারকাম করে আসতে পারেন এবং আপনারা বড় বড় চ্যালেঞ্জ নিয়ে আসবেন আমাদের কাছে, যে চ্যালেঞ্জ গুলো নিয়ে আমরা কাজ করবো, সলভ করবো। দ্যাটস দ্য গোল। So, all right. It was a very good session from my side. If anyone has any question, please feel free to ask me. নেক্সট সেশনের টপিক কি হবে? নেক্সট সেশন হচ্ছে এডব্লিউএস এর বেসিক্স নিয়ে কথা বলবো। ক্লাউড কি, ক্লাউড কিভাবে কাজ করে, ভিপিসি ক্রিয়েট করবো প্রবাবলি।
বিপিসি ক্রিয়েট করে দেখাবো, কারণ অনেক ভাইরাই আছেন যারা ইউনিভার্সিটি থেকে মাত্র বের হলেন, ওনাদের আসলে বেসিক্সটা আসলে জানা দরকার। তো বেসিক্সটা নিয়ে কাজ করবো। বাট আমাদের কোর্সে হচ্ছে আমরা স্লোলি প্রত্যেকটা টপিকেরই অ্যাডভান্সে যাবো এবং প্রজেক্ট করব, ঠিক আছে? বাট আমি হচ্ছে জি মাস্টার ক্লাসে অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছি না, বা যাওয়াটা আমি প্রেফার করি না। কারণ ধরেন আমি এখানে অ্যাডভান্স লেভেলের টপিকে গেলাম, সেটা সবার জন্য মেক সেন্স করবে না।